তাহলে মন্ত্রী সব কাজ ঠিকঠাক ভাবে করে এসেছে, তাই তো? আগে মহারাজ, আমি কোন কাজটা ঠিকঠাক করে করি না আপনি বলুন। আমি শুধু আপনাকে ওই কোষাগার থেকে মোহর সরানোর কাজটাই খুব ভালোভাবে করতে দেখেছি মন্ত্রী মশাই। আর বাকি সব কাজে তো আপনি লবডঙ্কা। গোপাল, মুখ সামলে কথা বলো, হ্যাঁ? বেশি বাড়াবাড়ি করো না। কি বলতে চাইছেন মন্ত্রী মশাই? বাড়াবাড়ি করলে মারামারি হয়ে যাবে? আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সকলে এইবারে থামো। ঝগড়াঝাটি বন্ধ হোক, এমনিতেই খুব গরম। বলছি কি, যা গরম পড়েছে এইখানে তো থাকাটাই দায় হয়ে যাচ্ছে। উফ, আর যে পেয়ে উঠছি না। মনে হয় আপাতত এখান থেকে কদিনের জন্য। মহারাজ, বাইরে রাজ্যের প্রজারা জড়ো হয়েছে, সকলে মিলে বিক্ষোভ করছে। একবার একবার শিগগির আসুন মহারাজ, নইলে সাংঘাতিক কিছু একটা ঘটে যাবে। কি হলো? আবারও কোনো সমস্যা হলো নাকি? আমাদের রাজ্যের প্রজারা তো যথেষ্ট বোঝদার, তারা তো এমনি এমনি ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার মানুষ নয়। গোপাল, চলো গিয়ে দেখি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয়েছে? এইভাবে বিক্ষোভ করছো কেন? মহারাজ, মন্ত্রীমশাইকে সামনে আনুন, তারপর বলছি কি হয়েছে না হয়েছে। সেরেছে। আরে, আমাকে ডাকছে কেন? আচ্ছা, বলছি তোমরা একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমরা কিছু একটা কারণে খুবই অসন্তুষ্ট হয়েছে, তাই সেই জন্য বলছি আগে শান্ত হও, তারপর বলো মন্ত্রী মশাইকে কেন খুঁজছো, উনি কি করেছেন? গোপাল দাদা, তুমি তো জানোই রাজ্যে যা গরম পড়েছে, তার জন্য খাল বিল পুকুর নদী নালা একেবারে শুকিয়ে গেছে, চারিদিকে জলের হাহাকার। হ্যাঁ, সে তো জানি। গত সপ্তাহে এই সমস্যার কথা জানিয়ে মহারাজকে অনুরোধ করে গিয়েছিলাম যে রাজ্যের বাঁধটা যাতে খুলে দেওয়া হয়। কেন? আমি তো তোমাদের কথা রেখেছি। আমি তো দুদিন আগেই মন্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে মোহর দিয়ে বাঁধ খোলার কাজে পাঠিয়েছিলাম। কেন, উনি কি বাঁধ খোলেনি? সেইটা ওনাকেই জিজ্ঞাসা করুন। গত দুদিনে উনি তো বাঁধ খুলতে আসেনি, উপরন্তু আমরা ওনাকে ডাকতে গেলে উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সে কি, এ তো ভারী অন্যায়। দুদিন ধরে অপেক্ষা করে আর না থাকতে পেরে আজকে আমরা এখানে এসেছি। এই অবস্থায় আমরা কি করব? যদি আমাদেরকে আমাদের রাজ্য সাহায্য না করে তাহলে কোথায় যাব আমরা? ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। মন্ত্রী, এই মন্ত্রী! মহারাজ, মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা পরে দেখে নিচ্ছি, আগে এদেরকে শান্ত করেই চলুন। মনে রাখবেন, প্রজারা একবার বিপক্ষে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। শোনো সকলে, তোমরা আজকের দিনটা একটু কষ্ট করো। আমি আমি কথা দিচ্ছি, কাল সকাল হলেই বাঁধ খোলার ব্যবস্থা করো, ঠিক আছে? কথা বলেছো তো গোপাল দাদা। দাদা বলে যখন ডাকো, তখন দেখো এই দাদা তার ভাইদের কিছুতেই নিরাশ করবে না। শুধু আজকের দিনটা একটু চেয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কালকে কিছু না হলেই। কোনো কিন্তুরই জায়গায় নেই পুঁটির বাবা। আর তোমরা রাগ করো না। চিন্তা করো না, সকাল হলেই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি বাঁধ খোলার কাজে নেমে যাব। ছি ছি মন্ত্রী, তুমি এইভাবে আমায় মিথ্যে বললে। ভাবতেই পারছি না কি দরকার ছিল আমায় মিথ্যে আশ্বাস দিয়ে প্রজাদের সামনে নাক কান কাটা। উঠে খুলুক কেন? উত্তর দাও। না মানে, আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতে পারিনি। বলছি কি, শরীর খারাপ থাকলে রাজসভায় খবর দিতে পারতেন, আমরা কেউ দায়িত্বটা পালন করতাম, কি আছে? সমস্ত মোহরগুলো ত্যাগপুস্ত করে আপনি মারলেন ঘরে। ছি ছি, জানাই আপনাকে ধিক্কার। সকলে মিলে করো প্রতিবাদের চিৎকার। মন্ত্রী মশাই, ছি 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 ছি। মহারাজ, আপনি এক্ষুনি মন্ত্রী মশাইকে কদিনের জন্য সভা থেকে বহিষ্কৃত করুন। সে তো করবই, তবে তার আগে আমি চাই কালকে যখন বাঁধ খুলতে তোমরা নামবে, তখন সেই কাজে কোনো লোক নিয়োগ না করে মন্ত্রীকেই বাঁধ খুলতে নামাবে। মহারাজ, এ কেমন বিচার আপনার? আমি না রাজ্যের মন্ত্রী। মন্ত্রী না ষড়যন্ত্রী। মন্ত্রী মশাই, তাহলে কালকের জন্য প্রস্তুত থাকুন। মহারাজের বাঁধ খোলার জন্য সকল মোহর তো আগেই আত্মসাৎ করেছেন, এবার শুধু কাজে নেমে পড়বেন, কেমন? কিছু মানুষ ভাগ্যের জোরে যেতে আর কিছু মানুষ বুদ্ধির জোরে। আপনি কোন দলে? যদি মনে করেন আপনার অনুমান ক্ষমতা ভালো, তাহলে এখনই চলে আসুন আমাদের এই অ্যাপসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রথম ডিপোজিট করবেন এবং কিভাবে প্রথমবারে নিশ্চিত বোনাস পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সবার প্রথমে এইটা প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। এরপরে ইন ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে
স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। আর প্রোমো কোডটি হচ্ছে BR24। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি কিন্তু অবশ্যই এখানে বসাবেন, কারণ এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি পাবেন দ্বিগুণ বোনাস। তাই অবশ্যই প্রোমো কোডটি আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এছাড়াও যদি প্রোমো কোডটি আপনি সঠিকভাবে না বসান, তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হবে না। আর ভেরিফাইড না হলে আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর যে রোবট ভেরিফিকেশনটি আসবে সেটি সফলভাবে করে নেবেন। এর সাথে সাথে আবার ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হয়ে যাবে। এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এই জন্য ফোন নাম্বারের পাশে এই লিঙ্ক অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন। এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন। তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন টাকা ঢুকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢুকাতে পারবেন। তো আমি এইবারে ছেড়ে দাও, আর পারছি না। এত সহজে হাল ছাড়লে হবে বলুন? এই কে আছো? ওই শাবল কোদালগুলো দাও, আমি এদিকটায় খুঁচিয়ে দিই। এই সভাকবি বিজ্ঞানী, এসো এসো এসো, হাত লাগাও। সবে মিলে করি কাজ, বাঁধ খোলা হবে আজ। বাঁধ খোলা হবে আজ, মন দিয়ে করো কাজ। একদম, হাত লাগাও, জোর লাগাও। গোপাল দাদা, সভাকবি, বিজ্ঞানী দাদা আর আর বাকি দাদা ভাইরা আসুন আসুন, সকলে একটু শরবত খান। আমাকেও একটু শরবত দাও। মোহরগুলো খেয়েও তৃষ্ণা মেটেনি বুঝি? বাঁধ এক্ষুনি খুলবে, প্রজাদের সব জ্বালা জুড়বে। বাঁধ খুলে গেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো সময় ভুল করলে নিজেই সেই ভুল সূত্রে আবার ফিরতে হয়। আপনিও তাই করুন মন্ত্রী মশাই, নিজে নিজেই উঠে আসুন। চলো সকলে। গোপাল, তুমি তোমার সাথীদের নিয়ে যা করলে সত্যি ভাবাই যায় না। মহারাজ, নিজেদের রাজ্যের সমস্যায় নিজেরাই কোমর বেঁধে নেমে সমস্যার সমাধান করেছি, পরিস্থিতি মোকাবিলা করেছি। এর জন্যে আপনি এমন করে বলবেন না। ওহ, তোমরা না থাকলে যে কি হতো। মহারাজ, আমরা আছি তো, এত ভাববেন না আপনি। আপনি বরং আমাদের সকলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা সকলে ভিতরে এসো, হাত পা ধুয়ে নাও। ততক্ষণে আমি রানীকে আহারের ব্যবস্থা করতে বলছি। একে গিন্নি, কি হয়েছেটা কি? তুমি এইভাবে এখানে শুয়ে কাতরাচ্ছ কেন? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। কি হয়েছে গিন্নি, তোমার কোথায় কষ্ট হচ্ছে? গরমে হাঁসফাঁস করছি গো, পারছি না। রান্না করতে গিয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গো, এই থেকে এইখানে পড়ে পড়ে গড়াচ্ছি। ঠিক আছে, আজ আর রান্না করতে হবে না গিন্নি, আমি রাজবাড়ি থেকে খেয়ে এসেছি। বাহ, নিজে খেয়ে এসেছো বলে আর রান্না করতে হবে না বলে দিলে? এদিকে রাত্রে আমি খাবো কি সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল আছে, খেয়াল আছে। যাও, আমার জন্য রান্না চাপাও আর একটু জল দাও। দেখো, এত গরম পড়ে কৃষ্ণনগরের অবস্থা শোচনীয় হয়ে গেছে। বয়স্ক লোকেরা কোনো কাজই করতে পারছে না। সত্যি তো, এই গরমে রান্না করাটা খুবই কঠিন গিন্নি। কি বললে? আমি বয়স্ক লোক? আমার বয়স হয়ে গেছে, তাহলে নিজে কি? না না গিন্নি, আমি তোমায় কিছু বলিনি। আমি গোটা কৃষ্ণনগরের সাধারণ বয়স্কাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। তোমার তো বয়স হয়েছে বলে মনেই হয় না গিন্নি। ও তাই বলো? নাও গিন্নি, চল না, আজ না হয় আমি রান্না করব। হে ভগবান, মুখের একটু লাগাম দাও। এইভাবে যখন তখন সত্যি কথা বলিও না। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার কি বাইরে এসো, মহারাজ জরুরি তলব করেছেন। আবার কি হলো গিন্নি? একবার বাইরে গিয়ে দেখে আসি বুঝলে, পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে। আচ্ছা, গিয়ে দেখো। ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল
গোপাল দাদা। আরে তুমি এক্ষুনি একবার প্রাসাদে চলো, রানীমার খুব শরীর খারাপ করেছে, মহারাজ তোমাকে খবর দিতে বললেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আর কি হবে বলো তো, রানী তো দুমদাম করে ব্যারামে পড়ে না। মহারাজ ভয় পাবেন না, আমরা আছি তো। বৈদ্যকে পরীক্ষা করতে দিন, দেখি সে কি বলে। মহারাজ অতিরিক্ত গরমের জন্য শরীরটা খারাপ হয়েছে। আসলে উনি এই তীব্র দাবদাহ নিতে পারেননি। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি বাড়ি গিয়ে এক ধরনের বিশেষ পথ্য পাঠিয়ে দিচ্ছি। রানীমা খেলেই সুস্থ হয়ে উঠবেন। মহারাজ নিজের কানেই তো শুনলেন, রানীমার তেমন গুরুতর কিছু হয়নি, চিন্তা করবেন না। বৈদ্যর ওষুধে উনি সেরে উঠবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, গরমের এই দাবদাহ কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তাই সকলে খুব সাবধানে থাকবেন। শরীর যাতে ঠান্ডা থাকে এমন হালকা পাতলা খাবার খাবেন। আসি, রাজসভায় দেখা হবে। মহারাজ বৈদ্যমশাই কিন্তু এটা ঠিক বলেছেন, গরম আরো বাড়বে, তাই দুজনেই খুব সাবধানে থাকবে। কেমন, গতকাল তো আমার গিন্নিও গরমের চোটে খুব উপকার হয়ে গেছিল, শেষমেশ আমাকেই বাড়ি গিয়ে রান্না করতে হলো আর কি। ও বাবা, তাই নাকি? তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আচ্ছা মহারাজ, আমি তাহলে এখন আসি, আবার রাজসভায় দেখা হবে। এই গরমে আর এখানে থাকতে পারছি না, বলছি কদিনের জন্য না একটু অন্য কোথাও গেলে হয় না গো? গিন্নি, এই গরমে ঘরেই থাকো, অন্য কোথাও যাওয়ার মোটে নাম করো না। বাইরে বেরোতে গিয়ে যদি কোনোভাবে গরম হাওয়া শরীরে লেগে যায় তাহলে বিপত্তির আর শেষ থাকবে না গিন্নি। কিন্তু এখানেও তো যা গরম পড়েছে, পচে গলে মরে যাই আর কি। উফ গিন্নি, দয়া করে এইসব বাজে কথা বলা বন্ধ করো তো। আমার আয়ুর থেকেও তোমার আয়ু দীর্ঘ হোক। বাহ, তুমি এসব কথা কোথা থেকে শিখলে গো? এই তো তোমার থেকে আর কি। গোপাল, রাজ্যের অবস্থা খুবই বেহাল। এই সবই আমাদের পোড়া কপাল। আরে সভাকবি, কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু... বিজ্ঞানী মহারাজ দুজনেই অজ্ঞান। ঘটি ঘটি জল ঢেলেও ফেরাতে পারেনি তাদের জ্ঞান। কি বলছো কি? তা তুমি এই ব্যাপারটা জানলে কি করে? গিয়েছিলাম একটু আগে বিজ্ঞানীর বাড়ি, গিয়ে দেখি লোকজনের ভিড় সারি সারি। সে কি? শুনলাম মহারাজ তাকে কিছু বলতে এসেছিলেন, তারপরে দুজনে বাইরে বেরিয়ে আসতে অজ্ঞান হয়ে গেলেন। মহারাজ বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন, তাও আবার রানীমাকে ছেড়ে? রাজবৈদ্য কত করে বললেন এই সময় যখন তখন ঘরের বাইরে বেরোবে, কে শোনে কার কথা? আমার মনে হয় মহারাজ তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেই বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলেন। গরম কমানোর উপায় আলোচনা করতে হয় তো গিয়েছিলেন। আমাদের মহারাজ তো নিজের চোখেই দেখেছেন এই তীব্র গরমের চোটে রাজ্যের কি অবস্থা, কি অবস্থা। ঠিক বলেছো গিন্নি, আমার এই কথাটা তো মাথা দিয়ে আসেনি। ধন্যবাদ গিন্নি, অসংখ্য ধন্যবাদ তোমায়। আমায় পরে ধন্যবাদ জানিও। হ্যাঁ, এখন আর দেরি না করে বৈদ্য মশাইকে সঙ্গে নিয়ে বিজ্ঞানী মশাইয়ের বাড়ি যাও। হ্যাঁ, কি বুঝছেন বৈদ্যমশাই? খুব একটা ভালো কিছু বুঝছি না গোপাল। দেখো, সত্যি বলতে ওই কৃষ্ণনগরের অবস্থা খুবই বাজে। তাই এখানকার মানুষেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। বাইরের অবস্থাটাও তো ভালো নয়, বুঝতেই পারছো। এখন সান্ধ্যকালীন হাওয়াতেও গরমের তাপ রয়েছে। দেখুন, রাজ্যের যা অবস্থা, তাতে যদি রাজ্যের মাথা থেকে সমস্ত প্রশাসনিক প্রধানরাই অসুস্থ হয়ে পড়েন তাহলে তো ভীষণ বিপদ। সে তো বটে, এই জন্যেই আমি বলি কি, মহারাজ সহ সকল সভাসদেরা এই রাজ্য ছেড়ে কদিনের জন্য পাহাড়ি কোনো এক জায়গায় গিয়ে থাক, পরিবার নিয়েই যান। দেখুন, আগে নিজেরা বাঁচলে তবে তো রাজ্যবাসীকে ভালো রাখতে পারবে, তাই না? কথাটা কিন্তু মন্দ বলেনি বৈদ্য। গোপাল, এই গোপাল, তুমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করো। এইখানে আর কিছুদিন থাকলে মরেই যাব। হ্যাঁ গোপাল, আমারও তাই মত। এক্ষুনি যা শরীরে ক্লান্তি এসেছে, আর কদিন এইখানে থাকলে মরেই যাব। মহারাজের অনুরোধে গরম কমানোর কোনো ব্যবস্থা করতে পারলাম না। বাইরে বেরোনো মাত্রই দুজনে মূর্ছা গেলাম। ঠিক আছে, বুঝেছি। মহারাজ, আপনি আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না।
বিজ্ঞানী তুমিও আর বেশি কথা বলো না, আমি আমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাজসভা সকলে সব পরিবারে যাব, অনেক কাজ হয়েছে, এখন কিছুদিন আমাদের বিশ্রাম দরকার। Rule: everyone believes in armored warfare. Bigger gun wins. Thicker armor survives. The strongest tank dominates the battlefield. Germany builds its entire armored identity on that rule. Panzer crews are trained to trust steel and firepower. When the first American tanks appear in Europe, German officers laugh. They call it a toy. The M4 Sherman is taller, thinner. Its gun looks inadequate next to the long barrels of Panthers and Tigers. On paper it should lose every time. German manuals say it will. German commanders repeat it. 1 Tiger equals 5 Shermans. 1 Panther can destroy an entire American platoon. The math feels certain. The rule feels absolute. And then American factories start producing Shermans by the tens of thousands. American crews start driving them straight into combat. And 1 tank commander, fighting almost non-stop from Normandy to Germany, proves the rule is wrong. You are Lafayette Greenpool, born in Texas, a mechanic before the war. Not an officer, not a theorist, a man who understands engines, tracks, and what breaks under pressure. By 1944, you are a staff sergeant commanding an M4 Sherman named in the mood. You are 24 years old. You do not believe the Sherman is perfect. You know its weaknesses intimately. You know that its frontal armor, about 51 millimeters, cannot stop an 88 millimeter shell. You know that its 75 millimeters gun struggles against Panthers at long range. But you also know something German commanders underestimate. Your tank starts every morning. Your engine runs for hundreds of miles without failing. Your turret turns when you need it. Your radio works. Your crew trains constantly. And if your tank is destroyed, another one replaces it within days. Germany builds masterpieces. America builds systems. In Normandy, hedgerows choke movement. German anti-tank guns wait unseen. Panthers ambush from tree lines. Losses are brutal. Shermans burn. But you keep moving. Because stopping means dying. August 1944. France. The breakout after Normandy. You lead the column. Your Sherman rumbles forward at 25 miles per hour. Dust coats everything. Visibility is poor. The hedgerow opens into a village. Contact. A German Panzer IV fires from the left. The round misses. You do not stop. Traverse left. Fire. Your gunner fires. The 75 millimeters shell slams into the Panzer's side armor. Explosion. Black smoke. No pause. Another German tank appears ahead. Panther. Long barrel. Dangerous. Range, 800 yards. At this distance your gun should fail. You do not duel. You accelerate. Your driver pushes forward. Bead climbs. The Panther fires. The shell screams past your turret. 600